প্রিয় ছাত্রছাত্রীরা, দ্য ব্রিলিয়েন্ট টিউটোরিয়াল সেন্টারে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের পরীক্ষা আসন্ন। আমি জানি তোমরা প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করে চলেছ। তো তোমাদের সেই চেষ্টাকে মসৃণ করতে ছোট্ট একটি প্রয়াস আমার এই চ্যানেলের পক্ষ থেকে। আগের পর্বে তোমরা দেখেছো পর্ষদ টেস্ট পেপারের ব্যাকরণ বিষয়ের এসএকিউ প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের করে দিয়েছিলাম। আজকে আমরা পূর্ব ঘোষণা মতোই পেজ নাম্বার 3 অর্থাৎ সেট 3, সেট 4, সেট 5 এবং সেট 6 পর্ষদের এই 4টি সেটের এসএকিউ প্রশ্নের উত্তর আমরা করতে চলেছি। তো প্রথমেই দেখো যে প্রশ্নটি রয়েছে সেট 3 তে, অর্থাৎ কি রয়েছে? প্রথম প্রশ্ন রয়েছে অধিকরণ কারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও। আমরা বলতে পারি অধিকরণ কারকে তে বিভক্তির একটি উদাহরণ, ধরা যাক হাঁড়িতে ভাত নেই। তাহলে দেখো হাঁড়ির সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়েছে, এটি অধিকরণ কারকে তে বিভক্তির একটি উদাহরণ। দ্বিতীয় প্রশ্ন রয়েছে সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। দেখো আগে সংজ্ঞাটা বুঝতে হবে। সমধাতুজ কর্ম অর্থাৎ একই ধাতু থেকে যখন কর্ম এবং ক্রিয়া উৎপন্ন হবে তাকে বলা হবে সমধাতুজ কর্ম। যেমন কি খেলাই না খেললো, কি নাচ ইনা নাচলো, এগুলো হচ্ছে সমধাতুজ কর্মের উদাহরণ। 3 নম্বর দেখো মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে। এটা সংজ্ঞা চেয়েছে, তো দেখো নামেই বলে দিচ্ছে মধ্যপদলোপী অর্থাৎ যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যে একটি মধ্যপদ লোপ পায় তাকে বলা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন। বেশ, পরের প্রশ্ন বলছে আমাদের শতাব্দী শব্দটির ব্যাসবাক্য সহ সমাস। তো শতাব্দী কি হবে? শত অব্দের সমাহার সমান সমান দ্বিগু সমাস। তারপরে দেখো পরের প্রশ্ন বলছে অসুস্থ ছিলাম তাই গতকাল আসতে পারিনি। এটিকে সরল বাক্যে রূপান্তরিত করতে বলছে। তো এর উত্তর আমরা কি বলবো? এর উত্তর হবে আমি অসুস্থ ছিলাম বলে গতকাল আসতে পারিনি। তারপরে দেখো কি আছে, পরের প্রশ্ন রয়েছে এ কথা সে বহুবার শুনেছে কর্মবাচ্যে পরিণত করো। তাহলে এটিকে কর্মবাচ্যে কি হবে না, এ কথা তার দ্বারা বহুবার শোনা হয়েছে। তারপর পরের প্রশ্ন বলছে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করো। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। তাহলে যারা কাজ করে বা যাদের কথা বলা হচ্ছে তারাই উদ্দেশ্য। এখানে ওরা হলো উদ্দেশ্য, আর ভয়ে কাঠ হয়ে গেল এটা হচ্ছে বিধেয়। পরের প্রশ্ন বলছে বারেক ঠেকানু মাথা ভাব বাচ্যে রূপান্তরিত করো। তো ভাব বাচ্চে একটা হ জাতীয় ধাতু আসে আমরা জানি, তাহলে বারেক মাথা ঠেকানো হলো, বারেক মাথা ঠেকানো হলো। পরের প্রশ্ন আছে কর্মকর্তৃবাচ্যের কর্ম কি ধরনের কর্ম। তোমরা প্রত্যেকেই জানো কর্মকর্তৃবাচ্যের কর্ম হচ্ছে কর্তা রূপ কর্ম। এখন কর্মকর্তৃবাচ্য কাকে বলে যদি আমরা দেখি, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে বাচ্যে কর্তা থাকে না, কর্মপদ কর্তা পদের ভূমিকা পালন করে তাকে বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। বেশ, তাহলে হয়ে গেল পেজ 3। এবার আমরা চলে যাচ্ছি পেজ 4 অর্থাৎ 4 নম্বর পেজে। দেখো 4 নম্বর পেজের প্রথম প্রশ্ন কি বলছে বিভক্তি কাকে বলে। তো দেখো বিভক্তি শব্দের অর্থ তোমরা নিশ্চয়ই জানো। বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন বা বিশেষ রূপে ভক্তি বা বিভাজন, এই অর্থেই তোমরা বলবে। অনেক সময় আসে বিভক্তি শব্দের অর্থ কি না, বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন। কাকে বলে বিভক্তি না, যেসব অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ
বা ধাতুর শেষে বসে পদ গঠন করে তাদের বিভক্তি বলা হয়। বোঝা গেল? তাহলে বিভক্তির কাজ কি? শব্দ বা ধাতুর শেষে বসে পদ গঠন করবে বা শব্দটিকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তুলবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ওগো শুনছো, এই বাক্যের সম্বোধন পদ কোনটা? না, এই বাক্যের সম্বোধন পদ কোনটা হবে ওগো শুনছো? এখানে ওগো হলো সম্বোধন পদ। সম্বোধন পদ মানে কাউকে ডাকা বা আহ্বান করা বোঝাতে সম্বোধন পদ বসে। তারপর বলছে সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। তোমরা বলবে সন্ধি অর্থহীন, সমাস অর্থযুক্ত, আরো অনেক পার্থক্য রয়েছে। বলতে পারো সন্ধি হলো বর্ণের সঙ্গে বর্ণের মিলন, সমাস হলো দুটি অর্থযুক্ত পদের মিলন। বেশ, তারপর বলছে চন্দ্রমুখী শব্দের সমাস নির্ণয় করো। তো এটা কোন সমাস হবে? মুখ চন্দ্রের ন্যায় সমান সমান উপমিত কর্মধারয় সমাস। কি বললাম? মুখ চন্দ্রের ন্যায় সমান সমান চন্দ্রমুখী, এটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। পরের প্রশ্ন বলছে পাকে জন্মে যে, এটি কোন সমাসের উদাহরণ? তো এটা পঙ্কজ। পাকে জন্মে যে কে? পঙ্কজ। এটা উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। তারপর বলছে বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? না, বাক্য নির্মাণের তিনটি শর্ত, যথা যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। আ দন্তস্ব তয় তয় হস্যি, বানানটা সবসময় মনে রাখবে। তারপর বলছে বাক্য পরিবর্তন করো। তুমি এলে আমি যাব, জটিল বাক্য। তো জটিল বাক্য কি ব্যবহৃত হয়? যদি, তবে, যেহেতু, সেহেতু, যারা, তারা, এইসব। তো যদি তুমি আসো তবে আমি যাব, এটা হচ্ছে জটিল বাক্যের উদাহরণ। তারপর বলছে বাক্যের উদ্দেশ্য বিধেয় চিহ্নিত করো। সোমা বিকেলে মাঠে খেলতে যায়। এখানে সোমা হলো উদ্দেশ্য পদ, কারণ সোমা কাজ করছে, সোমার কথা বলা হচ্ছে। আর মাঠে খেলতে যায় এটা হচ্ছে বিধেয়। তারপর বলছে বাচ্য কথাটির অর্থ লেখো। না, বাচ্য কথাটির অর্থ কি? বাচ্য কথাটির অর্থ হচ্ছে বাচন ভঙ্গি, বলার ধরন ইত্যাদি। তারপর বলছে, পরের প্রশ্ন বলছে তুমি কাল আসবে কি, এটি ভাব বাচ্যে পরিণত করো। তো ভাব বাচ্য কি হবে? তোমার কাল আসা হবে কি, এটি হলো ভাব বাচ্য। তাহলে হয়ে গেল আমাদের পেজ 4। এবার আমরা যাচ্ছি পেজ নাম্বার 5-এ। পেজ নাম্বার 5 এর প্রথম প্রশ্ন কি আছে? দেখো, পেজ নাম্বার 5 এর প্রথম যে প্রশ্ন সেটা কিন্তু আমরা পর্ব 1-এ আলোচনা করেছিলাম যে সম্বন্ধ পদকে কারক পদ বলা হচ্ছে না কেন। মনে রাখবে, আমরা সেই সমস্ত পদকেই কারক পদ বলি যাদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না। যে ভুল বললাম একটু সংশোধন করে দিই। মনে রাখবে, আমরা সেই সব পদকেই কারক পদ বলি যাদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকে। যেহেতু সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদকে কারক পদ বলা চলে না। মনে রাখবে, সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকে না। ক্রিয়াপদের সঙ্গে যদি কোনো শব্দের সম্পর্ক থাকে তাহলে সেটি কিন্তু কারক সম্পর্ক বা কারক পদ। বেশ, তারপরে দ্বিতীয় প্রশ্ন কি আছে? দ্বিতীয় প্রশ্ন বলছে পৃথিবী হয়তো বেঁচে আছে। শব্দটির কারক বিভক্তি। পৃথিবী শব্দের কে বেঁচে আছে? পৃথিবী, এটি কর্তৃকারকের উদাহরণ। তারপরে বলছে বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? কি দেখে কারক নির্ণয় করা হয়? একটু আগে বললাম, শব্দের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয়। তারপরে বলছে অলোপ সমাস কাকে বলে? মনে রাখবে, যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলা হচ্ছে অলোপ সমাস। শব্দই তো, নামেই তো বলে দিচ্ছে অলোপ, অর্থাৎ নয় লোপ, লোপ পায় না। কিসের লোপ পায় না? পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাদের বলা হচ্ছে অলোপ সমাস। তারপর আমরা দেখি একশেষ দ্বন্দ্ব সমাস এর একটি উদাহরণ চাইছে। তো একশেষ দ্বন্দ্ব সমাস কি? না, যে দ্বন্দ্ব সমাসের সমাসবদ্ধ পদটা বহু বচনবাচক পদ, সেটাই হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। যেমন আমরা, তোমরা ইত্যাদি। তারপরে বলছে খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন? তোমরা লক্ষ্য করো, এখানে একটা ভুল আছে। খাঁটি গরু হতে পারে না, গরুর খাঁটি দুধ হতে পারে। তাহলে এটা হচ্ছে আসক্তির অভাব। আসক্তি মানে তোমরা নিশ্চয়ই জানো, আসক্তি বলতে বোঝাচ্ছে যে শব্দগুলো
পদক্রম অনুযায়ী, অর্থ অনুযায়ী পরপর সাজানোর বিষয়টাকে বলা হচ্ছে আসক্তি। তো এখানে দেখো খাঁটিটা যদি গরুর পরে দিতাম তাহলে বাক্যটা শুদ্ধ হতো, এজন্য এটা বাক্য হয়নি, এখানে আসক্তির অভাব রয়েছে। তাহলে তোমরা উত্তরটা কি দেবে না খাঁটি গরুর দুধ খেতে ভালো, এটি বাক্য নয়, তার কারণ এখানে বাক্য নির্মাণের যে শর্ত আসক্তি সেটা মানা হয়নি। বেশ, এরপর বলছে যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ দাও। যোগ্যতাহীন বাক্য কি? যোগ্যতাহীন বাক্যের একটা উদাহরণ ধরো বলা হচ্ছে মাছ আকাশে উড়ে, এটা যোগ্যতাহীন বাক্য। বেশ, তারপর বলছে নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। কি হবে না নদীর ধারে সে জন্মগ্রহণ করেছে। উত্তর কি নদীর ধারে তার জন্ম হইয়াছে, এটি কর্তৃবাচ্যে করলে হবে নদীর ধারে সে জন্মগ্রহণ করেছে। তারপর কর্ম কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও। আগেই আলোচনা করেছি যে বাচ্যে কর্তা পদ থাকে না, কর্মপদ যেখানে কর্তার ভূমিকা পালন করে তাকেই বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। যেমন শাঁখ বাজে, দেখো শাঁখ তো নিজে নিজে বাজে না, শাঁখটাই বাজে, অন্য কেউ শাঁখ বাজায়, এজন্য শাঁখ এখানে কর্তার ভূমিকা পালন করছে কর্ম হয়েও, তাই এটি কর্মকর্তৃবাচ্য। তারপর বলছে কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়। অবশ্যই কর্মকর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। বেশ, আমরা যাচ্ছি পেজ নাম্বার বা সেট নাম্বার 6, সেট নাম্বার 6 আমরা দেখি কি কি বলছে। এখানে প্রশ্ন রয়েছে, বলছে নির্দেশক কি একটি উদাহরণ দাও। তোমরা জানো নির্দেশকের কাজ কি। ধরো বললাম ছেলে টি, এখানে টি হলো নির্দেশক, মনে রাখবে টিটা, খানাখানি, গুলিগুলো, এগুলো হচ্ছে নির্দেশকের উদাহরণ। তাহলে নির্দেশক কাকে বলে না যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি বিশেষ্য বা সর্বনাম পদের শেষে বসে তাদের সংখ্যা নির্দেশ করে তাদের বলা হচ্ছে নির্দেশক। তারপরে বলছে তির্যক বিভক্তি কাকে বলে। আগেও আলোচনা করেছি অনেকবার, যে সমস্ত বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের বলা হচ্ছে তির্যক বিভক্তি। বারবার মনে রাখবে কি বললাম, যে সমস্ত বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তার নাম তির্যক বিভক্তি। তির্যক বিভক্তির উদাহরণ হলো এ বিভক্তি। তারপর পরের প্রশ্ন বলছে বাক্যাশ্রয়ী সমাসকে বাক্যাশ্রয়ী বলা হচ্ছে কেন। নামেই তো রয়েছে উত্তরটা, যে বাক্যকে অবলম্বন করে বাক্যাশ্রয়ী সমাস গড়ে ওঠে। আসলে বাক্যাশ্রয়ী সমাসের সমাসবদ্ধ পদটা নিজেই একটি বাক্য, এজন্য বাক্যাশ্রয়ী সমাসকে বাক্যাশ্রয়ী বলা হচ্ছে, কারণ বাক্যকে আশ্রয় করে গড়ে উঠছে। তারপর বলছে কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়, একটু আগেই বললাম কর্মকর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। তারপর বলছে আপনার কোথায় থাকা হয়, এটা কর্তৃবাচ্যে রূপান্তর করো। আমি বলবো এর উত্তর কি আপনি কোথায় থাকেন। মনে রাখবে কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে কোন রূপ বিভক্তি যুক্ত থাকবে না। তারপর তারপর বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো মৌমাছি। তো মৌ সংগ্রহকারী মাছি বা মৌ সঞ্চয়কারী মাছি, মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ, খুব ইম্পর্টেন্ট এটি কিন্তু। তারপর বলছে সম্বন্ধ ও সম্বোধন পদের পার্থক্য লেখো। তো সম্বন্ধ পদের সঙ্গে তোমরা জানো সর্বদা র, এর, দের ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে, আর সম্বোধন পদ সর্বদা শূন্য বিভক্তি যুক্ত হয়। বেশ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সম্বন্ধ ও সম্বোধন পদের পার্থক্যটা। এবার বলছে বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো। মনে রাখবে বিভক্তি অর্থহীন, অনুসর্গ অর্থযুক্ত। আরো একটি পার্থক্য রয়েছে, বিভক্তি শব্দের শেষে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, আর অনুসর্গ শব্দের থেকে পৃথকভাবে বসে। ধরো বললাম আমাকে, এখানে কে বিভক্তি, আর আমার দ্বারা, এখানে দ্বারা হলো অনুসর্গ। বোঝা গেল। এবার বলছি টাকায় কিনা হয়, টাকায় এই শব্দটির কারক বিভক্তি। তো টাকায় কিনা হয়, তাহলে কিসের দ্বারা কিনা হয়, টাকার দ্বারা, তাহলে এটি হলো করণ কারক অন্তস্থ বিভক্তি। বেশ, আজকের মতো এটুকু থাক। আবার আমরা বাকি যেটুকু রয়েছে পর্ষদ টেস্ট পেপারে আরো একটি ভিডিও আমরা আনতে চলেছি, সেখানে আমরা দিয়ে দেব। সবাই ভালো থাকবে, সাধ্যমতো পড়াশুনো করবে, তোমাদের পরীক্ষার ফলাফল সকলের ভালো হোক এই আশা আমরা করছি। সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করো, দেখো তোমাদের উপকারে লাগবে আশা করছি। ধন্যবাদ।